বলা হয়ে থাকে 40-এর পরে হলো রাজনীতিবিদদের মেধার বিকাশ ঘটতে থাকে। একজন পরিপক্ক রাজনীতিবিদ হয়ে ওঠেন 40-এর পরে, যে বয়স যখন 40 অতিক্রম করে তখন থেকে উনি একজন পরিপক্ক রাজনীতিবিদ হয়ে উঠতে থাকেন। এর আগে আসলে রাজনৈতিক পরিপক্কতা আসে না। কিন্তু একজন 72 বছরের প্রবীণ এবং একই সাথে উনি সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা, এরকম একজন ব্যক্তি যখন অগোছালো কথা বলেন, অযৌক্তিক কথা বলেন এবং সেখানে কোনো প্রকার জ্ঞান মেধার প্রকাশ পায় না, তখন আমরা চিন্তিত হয়ে যাই আসলে রাজনীতি কারা করছেন, রাজনীতির চাবিকাঠিটা আসলে আমরা কাদের হাতে তুলে দিচ্ছি। প্রধান বিরোধী দলীয় নেতা হচ্ছেন মন্ত্রীর মর্যাদায়, ওনার গাড়িতে জাতীয় পতাকা স্থাপন করা হয়। সেরকম একজন মানুষ যখন মুক্তিযুদ্ধের কথা শুনলে তার শরীর জ্বলে ওঠে, তার চেহারা বিকৃত হয়ে যায়, তিনি যখন জ্ঞান হারিয়ে ফেলেন, সেই মানুষটিকে আমরা কিভাবে বিরোধী দলীয় নেতা হিসেবে গ্রহণ করছি। উনি বলে বসেছেন বিএনপি তো 71 সালে জন্ম হয়নি, তাহলে বিএনপি কেন 71 নিয়ে কথা বলবে, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবে, স্বাধীনতা যুদ্ধ নিয়ে কথা বলবে। একজন 72 বছর বয়সী মানুষ সংসদে বিরোধী দলীয় নেতা, উনি, ওনার কণ্ঠে এটা কি কথা? বাংলাদেশের যত মানুষ আছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে মেনেই বাংলাদেশকে গ্রহণ করতে হবে, কারণ বাংলাদেশের পরিচয়টা তৈরি হয়েছে 71 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। এর আগে তো আমরা বাংলাদেশ ছিলাম না, আমরা তো বাংলাদেশ পেয়েছি মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে, এবং সেটা সংগঠিত হয়েছে 71 সালের 26শে মার্চ থেকে। এবং সেই মুক্তিযুদ্ধের ঘোষণাটা দিয়েছেন যে বিএনপিকে আপনি বলেছেন তারা তো সে সময় গঠিত হয়নি, তাদের জন্মই হয়নি। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু এই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন এই দলেরই প্রধান। তিনি একজন বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের সরাসরি অস্ত্র নিয়ে যুদ্ধ করা মুক্তিযোদ্ধা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বাংলাদেশের ভূখণ্ডে যত শিশু আজকে জন্ম নিয়েছে, আগামীকালকে জন্ম নেবে, তারপরে জন্ম নেবে, তারপরে অনেক বছর পরেও জন্ম নেবে, এবং যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে, বাংলাদেশের পরিচয়টা হচ্ছে 71 থেকে। বাংলাদেশের সমস্ত পরিচয় তৈরি হয়েছে, এই মানচিত্র পেয়েছি 56,000 বর্গমাইল 71-এ, লাল সবুজের পতাকা অর্জন করেছি আমরা 71-এ। আমাদের এই সোনার বাংলা যে জাতীয় সঙ্গীত, এটিকেও আমরা গ্রহণ করেছি 71-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে। এবং এখানে এই বাংলাদেশ যতদিন টিকে থাকবে, এর পরিচয় হবে 71। 71কে অস্বীকার করলে তো আসলে বাংলাদেশ থাকবে না। আপনারা অস্বীকার করেছেন 71-এ, এবং এই জন্য আপনাদের পরিচয় রাজাকার, আলবদর, আল শামস, স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে। এবং এগুলো শুনলে আপনারা আর কোনো উত্তর দিতে পারেন না, আপনারা খেই হারিয়ে ফেলেন, আপনাদের মেধা শূন্য হয়ে যায়, মেজাজ বিগড়ে যায়। কিন্তু এটা তো সত্য। আপনারা তো এখন পর্যন্ত এভাবে কখনো বলেননি যে আমাদের সেই সময় নেতৃত্বরা ভুল করেছে, আমরা এই ভুল করতে চাই না, আমরা কোনোভাবেই তাদের দায় দায়িত্ব নেব না, আমরা তাদের ভুলের জন্য ক্ষমা চাইছি, আর বর্তমানে আমাদেরকে এই দোষে দোষী না করার জন্য আমরা আপনাদের কাছে সাহায্য কামনা করছি। এই ধরনের তো কোনো কিছু বলেননি আপনারা। আপনারা 47-কে গ্রহণ করেন, আপনারা 24-কে গ্রহণ করেন, মাঝখানে 71 থেকে যায়, মাঝখানে 90 থেকে যায়, এগুলো কোনো কিছু না। 47-এর পথ পরিক্রমায় আমরা পাকিস্তান হয়েছি, কিন্তু পাকিস্তানের সাথে যখন আমাদের দূরত্ব তৈরি হলো, প্রথমত একটা ভৌগোলিক দূরত্ব, এই 1200 কিলোমিটারের যেই বিশাল এক ভৌগোলিক দূরত্ব, এটাই তো আমাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে। বহু 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 দূরের একটি দেশের সাথে আমরা কিভাবে আরেকটি দেশের অংশ হয়ে যাই। তারপরে ভাষাগত দূরত্ব,
তারপরে সাংস্কৃতিক দূরত্ব, অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য, সমস্ত কিছু মিলেই আমরা পাকিস্তানের সাথে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যে একত্রে আর একটি রাষ্ট্র থাকা সম্ভব হচ্ছে না। সেখান থেকেই আমাদের রাজনৈতিক নেতৃত্বরা বুঝতে পেরেছেন যে এদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে, আমরা আলাদা স্বাধীন একটি রাষ্ট্র হিসাবেই নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। সেভাবেই আমাদের রাজনৈতিক নেতৃত্বরা ক্রমে 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 নেতৃত্ব দিয়ে এসেছেন, এবং যার ফলশ্রুতিতে ৭১ সালের মার্চ মাসে এসে এটি মুক্তিযুদ্ধে রূপান্তরিত হয়েছে। সেখানে অনেকের ভুল আছে, ভ্রান্তি আছে, কিন্তু মুক্তিযুদ্ধের কোনো ভুল নেই। মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের প্রধানতম অধ্যায়, এবং এই পরিচয় সবাইকে দিতে হবে। যেই এনসিপিকে নিয়ে আপনারা সংসদে এখন বিরোধী দলের আসনে বসেছেন, সেই এনসিপিতে ৫ই আগস্টের পরে জন্ম নিয়েছে, ২৫শে ফেব্রুয়ারিতে এসে জন্ম নিয়েছে, তাহলে তারা ২৪-এর দাবিদার হয় কি করে আপনার কথায়? এই ধরনের ভুল কথা কেন বলছেন? আপনাদের কাছ থেকে আমরা আরও গঠনমূলক আলোচনা চাচ্ছি, জাতিকে আর বিভ্রান্ত না করে, জাতিকে ভিতরে আর বিভেদ সৃষ্টি না করে মুক্তিযুদ্ধকে গ্রহণ করেই আপনাদের থাকতে হবে। আপনারা জাতীয় সঙ্গীত বাজলে মুখ লুকিয়ে রাখেন কোথায়? টেবিলের নিচে মুখ লুকিয়ে রাখেন কেন? আপনারা দাঁড়াতে চান না? আপনার ভালো না লাগলেও এদেশের নাগরিক হিসেবে আপনার জাতীয় সঙ্গীতকে মর্যাদা দিতে হবে, জাতীয় পতাকাকে মর্যাদা দিতে হবে। আপনার গাড়িতে আপনি জাতীয় পতাকা উঠিয়ে বিরোধী দলীয় নেতা হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে যে আপনি কর্মসূচি পালন করছেন, সেটা এই বাংলাদেশ হওয়ার কারণে। পাকিস্তান থাকলে আপনি কোথাকার কোন শফিক সাহেবী, কোন সিলেটের কোন একজন ডাক্তার, আপনার কোনো অস্তিত্ব থাকতো? বাংলাদেশ হয়েছে বলেই, আমাদের বীর যোদ্ধারা তাদের জীবন উৎসর্গ করেছে বলেই, রক্ত দিয়েছে বলেই আজকে আপনার গাড়িতে পতাকা। আপনাকে খুঁজে পাওয়া যেত যদি পাকিস্তান থাকতো। আর যদি পাকিস্তানই আপনার এত ভালোবাসার দেশ হয়ে থাকে, নাগরিকত্ব ত্যাগ করে আপনি পাকিস্তানের নাগরিকত্ব নেন। কিন্তু বাংলাদেশ তো কখনো পাকিস্তান হবে না, বাংলাদেশ কখনোই ভারতও হবে না। এটা স্পষ্ট কথা। যে যেভাবে যে দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করুক, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তার অস্তিত্ব নিয়েই বেঁচে থাকবে, তার মর্যাদা নিয়ে বেঁচে থাকবে বিশ্ব দরবারে। আমাদের লাল সবুজের পতাকা আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের জাতীয় সঙ্গীত আমাদের সম্মান, আমাদের মর্যাদা, এবং ৭১ হচ্ছে আমাদের পরিচয়। এগুলোকে অস্বীকার করে আপনি বাংলাদেশের সংসদে বিরোধী দলীয় নেতা হয়ে গেছেন। এত সহজ নয় বিষয়টি। আপনাদের যত খারাপ লাগবে তত আমাদের আনন্দ লাগবে। আমরা এটাই বলেই আপনাদেরকে সব সময় লজ্জায় ফেলব, সব সময় আপনাদের মুখ ওরকম বিকৃত হয়ে যাবে। স্বাধীনতার কথা শুনলে, মুক্তিযুদ্ধের কথা শুনলে এই ইতিহাসই আপনাদেরকে সারা জীবন লজ্জায় ফেলে রাখবে। বাংলাদেশ সবসময় এই মর্যাদা নিয়েই থাকবে, এই গৌরব নিয়ে থাকবে, কারণ মুক্তিযুদ্ধ আমাদের এই মর্যাদা এনে দিয়েছে, আমাদের এই পরিচয় এনে দিয়েছে।